সিও স্যার থেকে শুরু করে চেয়ারম্যান স্যার যারা ছিল তারা আসলে ভালো ছিল না মানুষগুলো। তারা আমাকে প্রপোজাল করতো যে তোমার ব্যাংক অ্যাকাউন্ট নাই। স্টোরিটা বলেন আমাকে, কি হয়েছে? উনি আমাকে একদিন বলে অফিসে যাইতে, মানে ওই দিন আমাদের অফ ডে ছিল। প্রায় 1 মাসের বেশি কারোর সাথে কথা বলতে পারতাম না। আমারই বান্ধবী, খুব ক্লোজ ফ্রেন্ড, ও মডেলিং করে অনেক, তো মডেলিং করে। ও আমাকে একদিন বলে যে তুমি তো আমার, ওর থেকে নাকি আমি সুন্দর, সবাই বলে, আমি জানি না। ও বলে যে তুমি কিন্তু করতে পারো কাজ। তো আমাকে কাজ করার কথা বলেও বলে যে তুমি যে কাজ করবা তোমাকে কিন্তু অনেক ওপেন হইতে হবে। উনি আমাকে বলে যে তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, তুমি মিডিয়াতে কাজ না করলেও তোমার মান্থলি একটা ইনকামের ব্যবস্থা করে দিব, তুমি আমার সাথে একটা ফ্রেন্ড হও, আমার একটা ফ্রেন্ড দরকার খুব, আমার হচ্ছে অনেক লোনলি লাইফ। আমার মাঝে মাঝে ইচ্ছা করে আমি ফ্যানের সাথে ঝুলে যাই, ফ্যানের সাথে ঝুলে যাওয়াটাই বেশি ইচ্ছা করে মাঝে মাঝেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আপনাদের মঙ্গল করুক সেই শুভকামনা জানিয়ে শুরু করছি লাইফের আরও একটি এপিসোড। নামটা একটু বলতে হবে যে? আমার নাম তান্নি প্রিয়া পিউ। পিউয়ের বয়স কত? আমার বয়স 23 বছর। আর প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা যদি লাইফের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, আপনারা জানেন যে আমাদের 3টা অনুষ্ঠান হয়, সবই লাইফ স্টোরি বেসিস। একটা হচ্ছে লাইফ, যেটা আসলে মাদার প্রোগ্রাম সব অনুষ্ঠান, আরেকটা হচ্ছে ব্র্যান্ডিং বাংলাদেশ, এবং আরেকটা হচ্ছে আপন ঠিকানা। সবগুলো অনুষ্ঠানই সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক, এবং এই 3টা অনুষ্ঠানই নিয়ে আসছে স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড। লাইফে যে কোনো ধরনের জীবন গল্পই আসতে পারে, যদি সেই গল্প থেকে বটম লাইন বা পুরো গল্পটা শোনার পরে যদি কোনো মেসেজ থাকে। ব্র্যান্ডিং বাংলাদেশে আপনারা জানেন যে সবই ইন্সপিরেশনাল স্টোরি। আপন ঠিকানায় কী হয় সেটা তো আপনারা জানেনই, হারিয়ে যাওয়া মানুষদেরকে দীর্ঘদিন পরে তাদের পরিবারে ফেরানো। তো পিউ, আমি কথা বাড়াচ্ছি না, একেবারে যেখান থেকে বলতে ইচ্ছে করে, যেভাবে বলতে ইচ্ছে করে, ইটস ইওর ফ্লোর। প্রথমত আমি ঢাকাতে জন্মগ্রহণ করি। দেন আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন আমাদের মানে গ্রামের বাড়িতে, আমার বাবা ওখানে আমাদের গ্রামে একটা বাড়ি করে, কারণ আমার দাদি অনেক বয়স্ক, তো তাকে তো দেখাশোনার জন্য তো একজন দরকার। গ্রামের বাড়ি কোথায় ছিল? কুষ্টিয়াতে। কুষ্টিয়াতে, ওকে। তো তখন আমরা গ্রামের বাড়িতে চলে যাই, গিয়ে ওখানে ক্লাস 5-এ অ্যাডমিট হই। 5, 6, 7 খুব ভালো ছিল। বাবা কি করতেন? বাবা গাড়ির ব্যবসা করে। গাড়ির ব্যবসা বলতে কি রেন্টে কারের ব্যবসা নাকি গাড়ি কিনে? না, রেন্টে কারের ব্যবসা। রেন্টে কার ব্যবসা করেন। মানে আমাদের গ্রামের ওই এলাকাটা হয় কি যে 12-13 বছর হলে মেয়েদের বিয়ে হয়ে যায়, ওরকম ভাবেই আমারও বিয়ের প্রস্তাব আসতে শুরু করে। আপনি কি বড় ছিলেন আপনার পরিবারের মধ্যে? হ্যাঁ, আমি আর আমার একটা ছোট ভাই, আমার 1 বছরের ছোট, জি। মা আর বাবা। তো সেখান থেকে বাবা বললো যে না, এখন তো বিয়ে দিব না, বিয়ে দিলেও মোটামুটি ইন্টার পাস করুক তারপরে বিয়ে দিব। তো আমি স্কুলে যাইতে পারতাম না, যাদেরকে রিজেক্ট করা হয় ওরা আর কি আমাকে খুব টার্গেট করে যে কেন দিবে না বিয়ে। ছেলেটা এসে বলতো ওকে আমি খুব পছন্দ করি, ওকে আমি বিয়ে করতে চাই, মানে বিয়ে করবো, আমার বউ, এরকম কথাও হইতো। তো আমাকে নিয়ে সবাই হাসাহাসি করতো ক্লাসের মধ্যে সবাই, মানে আমার যারা ফ্রেন্ডরা ছিল। আমি যখন স্কুলে যেতাম তখন আমাকে ফলো করতো, প্রভাবশালী ছিল। ওকে। আমি ভয় পেতাম খুব, আমি ছেলেদেরকে দেখতেই পারতাম না, একদমই অসহ্য লাগতো, আমি পছন্দ করতাম না। দেখা গেল আমার যারা বড় বোনরা ছিল ওরা কিন্তু প্রেম করতো, সবাই ফোনে কথা বলতো, আমি আমার মার সাথে চিল্লাচিল্লি করতাম যে এরা এত কথা বলে কেন, কি কথা বলে, ঠিক আছে, এরকম ছিলাম আমি। মানে এরকম অনেক দিন চলতে থাকে, ক্লাস 8-এ উঠে যাই তখন এরকমই চলতে থাকে। তো যখন দেখা গেল যে না, অতিরিক্ত হয়ে যাচ্ছে বিষয়টা, তখন মানে ওরা আবার যখন ক্লাস 8-এ উঠে আবারও বিয়ের জন্য। ওরা বলতে কি অনেকগুলো ছিল নাকি কোন একজন, কোন একটা বিশেষ ফ্যামিলি? বা ওরা বলতে ওই ছেলের সাথে আরো কয়েকজন ছেলে ছিল, মানে থাকে না যে একটা ফ্রেন্ডের সাথে তো আরো অনেক ফ্রেন্ড থাকে, চিনতেন আপনি ওদেরকে? চিনতেন আপনি? হ্যাঁ, আমি সবাইকে চিনি। ফ্যামিলিগতভাবে ওদেরকে জানতেন? হ্যাঁ হ্যাঁ, ওদের ফ্যামিলিতে কমপ্লেইন্ট পাঠালেই তো হতো। হ্যাঁ, ফ্যামিলিকেও কমপ্লেন পাঠানো হয়েছে, এমনকি যে চেয়ারম্যান মেম্বার থাকে গ্রামের, বোর্ড হয়, বোর্ড সালিশ যেটা বলে, ওইটাও হয়েছে। ওইটা হওয়ার পরেই ওরা বেশি আরো ইয়া হয়েছে। বোর্ড সালিশ হলো কেন? কি ঘটনার কারণে হলো? এই যে আমাকে অনেক বেশি ডিস্টার্ব করতেছে, বলতেছে যে উঠাই নিয়ে যাবে, এরকমও হয় যে গাড়ি নিয়ে আসে, আমি গাড়ি দেখলে ভয় পাই, চিল্লানি দিতাম এরকম রাস্তার মধ্যে, তখন মানুষজন আসতো, তখন ওরা আবার চলে যেত। বাবা তখন কোথায়? বাবা ঢাকাতে থাকতো। আচ্ছা। বাবা যেত 2 মাস 3 মাস পর পর যেত। আপনাদের ওখানে অভিভাবক বলতে কে ছিল? আমার মা ছিল না ওখানে, আসলে আমার অভিভাবক বলতে কেউ ছিল না, সবাই ঢাকাতে থাকে। সালিশের সিদ্ধান্ত কি হলো? সালিশের সিদ্ধান্ত হলো যে হ্যাঁ, তোমার সাথে বিয়ে দেওয়া হবে, ও একটু বড় হোক, ও তো ছোট, ওর বাবা মাও দিবে, এরকম ভাবে মা বাবা দুজনই ডিসাইড করলো যে ঠিক আছে দিব, মানে এখন ওদেরকে তো থামাইতে হবে, ঠিক আছে, সেজন্য বলা হলো যে ঠিক আছে তোমাকে দেওয়া হবে, ও ইন্টারটা অন্তত পাস করুক। কিন্তু ওটা হওয়ার পরে ও আরো বেশি রেগে গেল, মনে হলো যে আজকেই তুলে নিয়ে একটা। বয়সের ডিফারেন্স কত ছিল ছেলের সঙ্গে আপনার? 5 বছর। ও কি পড়তো তখন?
আমি যখন 7 মনে হয় ইন্টার ফার্স্ট ইয়ার কি সেকেন্ড ইয়ার এরকম পড়তো, বলতো তুমিও তো ছোট, এরকম বোঝানো হয়েছিল বোর্ডে যে ও বড় হোক তুমিও বড় হও। তারপরে ফ্যামিলি মানে মা বাবাও চাইতো যে না, ওরাও সাপোর্ট দিতে হয়তো, না হলে এত সাহস কেন, কোথায় পাবে। তারপরে এরকম হওয়ার পরে আমাকে তখন আর একা স্কুলে ছাড়তো না, আমি আমার বান্ধবীরা ছিল মানে এলাকার যারা ছিল ওদের সাথে স্কুলে যেতাম। তারপরে কি করলো, আমার মা আমার সাথে যাওয়া আসা করতো। তো স্কুলটাও ছিল প্রায় 2 মাইল দূরে ছিল আর কি আমাদের বাসা থেকে। ও আর ওর বন্ধুরা মিলে ডিসাইড করলো যে আমাকে অ্যাসিড মারবে, বিয়ে যখন দিবেই না, আমি তখন ক্লাস 8 উঠে গেছি, অ্যাসিড মেরে আমাকে মানে শেষ করে দিবে একদম। ফ্রেন্ডরা ছিল, ওরা আমাকে বলতো স্কুলে যখন যেতাম তখন ওরা বলতো যে পিউ তুই একটু কেয়ারফুলি রাস্তায় দিয়ে চলাফেরা করিস, ওরা কিন্তু এমনিতে ভালো না। আর আরেকটা আমাদের ওই এলাকাতে এরকম ঘটনা আরেকটা ঘটেছিল এরকম, ঠিক আছে, যে মানে অ্যাসিডটা এরকম ওর আরেকটা ফ্রেন্ড এরকম হইছে, ঠিক আছে, কিন্তু ওই অ্যাসিডটা ওর গায়ে লাগে নাই। তারপরে কি হলো, আমাকে অ্যাসিড মারার কথা আমার ফ্রেন্ডরা বলতো, আমি কেয়ার করতাম না, দূর কিসের অ্যাসিড কিসের কি। আপনি জানতেন অ্যাসিড মারার বিষয়টা কি? না, আমি এতও বুঝতাম না যে অ্যাসিড কি। কোন ক্লাসে তখন আপনি? ক্লাস 8 এ পড়তাম। ওকে, 2011-12 কাহিনী বলতেছি। তো আমি বলতাম দূর কিসের অ্যাসিড কিসের কি, এগুলা কোনো ইয়া না। পরেও বলতো যে না তুই, তাও আমার ক্লাসেরই ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড ছিল, ওর নাম ছিল, ওর নামটা বললে সমস্যা নেই। তো ও বলতো যে তুই একটু কেয়ারফুলি, এমনকি ওকে পর্যন্ত মায়ের পর্যন্ত দিছে, ওর সাথে আমার অনেক মিল ছিল, মানে নোট দেয়া থেকে শুরু করে আমরা সব একসাথে করতাম। আমার একটা বান্ধবী ছিল, নাম ছিল, তারপর ওরা আমাকে বলতো। ওই দিন আমার আম্মু ছিল আমার সাথে, তো আমার আম্মু ছিল, আমার আম্মু মানে কি হয়তো উনি আরো বেশি ইমোশনাল ছিল, কিছু থেকে কিছু হলে খালি কেঁদে ফেলতো, হ্যাঁ খুবই ইমোশনাল ছিল। সেদিন হচ্ছে মানে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমি আর আম্মু, আমাদের গ্রামের ভিতরে তখন আর কি রাস্তা, এখন তো রাস্তাঘাট সবকিছু পাকা হয়ে গেছে, আগে এরকম পাকাও ছিল না। আরো মানুষ ছিল, বাট ওরা বাইক থেকে যখন অ্যাসিডটা মারে তখন একটা সাইড আমার মা আমাকে ধাক্কা দিয়ে যখন ফেলে দিল, তখন অ্যাসিডটা আমার মায়ের পায়ে পড়ছিল। মানে অ্যাসিডটা যখন দেয় আমার মাও সরে গেছে, বইগুলো হাতে ছিল, আমার কাঁধে তো ব্যাগই ছিল, আমাকে ধাক্কা মারে আমি পড়ে যাই। পড়ে যাওয়ার পরে কি হয়, আমার মা যেভাবে হোক পায়ে অ্যাসিডটা পড়ার পরে ওখানে অনেক মানুষজন, মানে আগুন ধরে যাওয়ার মতো অবস্থা এখানে। তারপরে আমাদের আবার ক্যানালের উপর দিয়ে যাইতে হইতো, তো ক্যানালের উপর নিচে আবার আমার মাকে সবাই মিলে ফেলে দেয় যে তুমি, তো খালের উপরে আশেপাশে তো অনেক বাড়ি থাকে, অনেক বাড়িঘর থাকে, সবাই মানে আমি চিল্লাচ্ছি তো চিল্লাবো না, তো ওরকম চিল্লার, আমার মাও অনেক চিল্লাইতেছিল তখন, মানে অনেক বেশি ভয় পেয়ে গেছিল। তারপরে আর ওরা মনে করছে হয়তো আমার গায়ে লাগছে, কিন্তু আমার গায়ে লাগে নাই। তারপরে সবাই যখন জড়ো হয়ে যায়, অনেক মানুষ যখন চলে আসে, তারপর আমার মাকে কি করলো, ওরা সবাই মিলে খালের মধ্যে ফেলে দিল, মানে তুমি খালের মধ্যে যাও। তারপর ওখান থেকে হসপিটালে নিয়ে যাওয়া হয় মাকে। তারপর ওখানে প্রায় 5-6 দিন মতো হসপিটালে ছিল। হাসপাতালে যখন মাকে নিয়ে যাওয়া হয়, তারপরে কি হলো, ওখান থেকে তো কোনো পুলিশ কোনো কিছুই না, কারণ তার গায়ে যদি অনেক বেশি ঝলসে যেত তাহলে হয়তো পুলিশ যেত বা ঘটনাটা কি হয়েছিল ওইটা হয়তো দেখতো, তখন তারা দেখে নাই। তারপরে আমরাই থানাতে যখন কেসের জন্য যাই, ওখানে আমাদের কেসটা নেয়নি তারা। আচ্ছা, তারপরে ওখান থেকে আমরা কোর্ট কেস করি, কোর্টে তো কেস নিবেই, তো কোর্টে যখন কেস করি, কোর্ট কেস করার পরে ওদের মামলার আসামি কি হয়, ওই ছেলেটাকে দেন? হ্যাঁ, ওই ছেলেটাকে হয়। দেখেছিলেন আপনি যে ওই ছিল? হ্যাঁ, ওকে, ওই ছিল, ওর ফ্রেন্ড, ওদেরকে সবাইকেই তো চিনি অনেকদিন ধরে, তো প্রায় 1-1.5 বছর ধরে তো আমাকে। একই স্কুলে পড়তো কি? একই স্কুলে পড়তো? হ্যাঁ হ্যাঁ, একই স্কুলে। স্কুলের টিচারকে আপনারা ইনফর্ম করেন না বিষয়গুলো? হ্যাঁ, স্কুলের টিচাররাও জানতো, সবকিছুই জানতো, কিন্তু এত দূর গড়াবে তারা তো সেটা জানতো না। কোর্ট কেস হওয়ার পরে ইপটিজিং এর এন্ড নারী ও শিশু নির্যাতনের একটা কেস হয় ওইখানে কোর্টে। ওকে তো বাসা থেকে নিয়ে আসে পুলিশ গিয়ে, পুলিশ যে নিয়ে আসার পরে। ওর বাড়ি আর আপনার বাড়ি কত দূর ছিল? স্কুলের, ওর বাসাটা ছিল স্কুলের সাথেই। হ্যাঁ, মানে আমি ডিসটেন্সটা জানতে চাচ্ছি। 2 মাইল ডিসটেন্স ছিল। ওকে গিয়ে পুলিশ ধরে নিয়ে আসে। আচ্ছা, তারপরে পুলিশ যখন ধরে নিয়ে আসে তখন আর ও তো সবাইকে বলতো যে ও আমার বউ, এরকম ভাবেই বলতো। ও যখন কোর্টে ছিল, সরি থানাতে ছিল, মানে জেলে যেটা বলে, তখনও আমার স্কুলে যখন আমি যাইতাম আমাকে নিয়ে সবাই খুব হাসাহাসি করতো, মানে ওই তখন থেকে আমার ডিপ্রেশনটা শুরু হয়। 1 মাস মতো মনে ছিল, যাই হোক মোটামুটি জেলে। তারপরে তো যে ওর বাবা তো প্রভাবশালী, যাই হোক নিয়ে আসে বের করে, আরো মানে তখন তুলে নিয়ে যাবে, আরো ক্রেজি হয়ে যায়। হ্যাঁ, আরো ক্রেজি হয়ে যায়, তুলেই নিয়ে যাবে। জেল তো খেটেছি, সুতরাং আর কি, জীবন আর কিছুই না, যা আছে দেখে সারবো। তখন এই ঝামেলা হতে হতে আমি ক্লাস 9-এ উঠে গেলাম। 9-এ উঠে যাওয়ার পরে আমার বাবা বললো যে না বাবা, তোমাকে আর আমি গ্রামে রাখতে পারবো না, যেভাবে হোক তোমার ঢাকায় নিয়ে আসবো। তখন আমার মা সহ, আমি সহ, আমার ছোট ভাই সহ আবার ঢাকাতে মানে চলে আসি। হ্যাঁ, ঢাকাতে আসার পরে আর
ওরা ঢাকাতেও আসার করছে অনেক বেশি, বাট ওটা ওরা অ্যাড্রেসটা জানতো না। ক্লাস 9-এ আবার অ্যাডমিট করে দেয় বাবা। ওকে। মোটামুটি সুন্দরভাবে চলছিল সবকিছু। ক্লাস 10-এ যখন উঠি তখন আমার মায়ের একটা কিডনি ফেইলিওর আসে, মানে মা অনেকদিন ধরে অসুস্থ। জি। মায়ের একটা কিডনি ফেইলিওর আসে, একটাতে পাথর। তো ডক্টর বললো যে একটা কিডনি ফেইলিওর হলে মানুষ বাঁচে, কিছু হয় না, বাট ওনার যে আরেকটা কিডনিতে স্টোন আছে ওইটা অপারেশন করতে হবে। বাবা না আসলে বুঝে নাই, যদি ওনাকে ইন্ডিয়ায় নিয়ে চলে যেত তাহলে হয়তো একটা কিছু ভালো হইতো, আমরা হয়তো ভালো কোনো রেজাল্ট পেতাম। তো তখন কি হলো, ও পিত্তিতেও আবার পাথর ছিল। তো আমার মার কথা হচ্ছে যে অপারেশন যখন করবই তখন দুটো একবারেই করে ফেলি। তখন ডক্টর বলল যে হ্যাঁ কিডনিটা হচ্ছে কেটে করতে হবে, আর মানে পিত্তিটা হচ্ছে ফুটা করে যেটা বলে ওটা করে করতে হবে। আমার বাবা একদমই রাজি না, তার অপারেশন করাবে না কারণ বাবা অনেক ভয় পায়, ঠিক আছে। তো আমার মা খুব জেদ ধরলো যে না আমার অপারেশন করাতেই হবে। মানে ওনার তো অনেক অসহ্য, মানে ওনার যন্ত্রণাটা তো আমরা বুঝতেছি না, উনি অনেক 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 দিন সাফার করছে, অনেক দিন কষ্ট করছে। অপারেশনটা হওয়ার পরে সব ভালো, সবকিছু বাসায়ও নিয়ে আসা হয় তাকে। তারপর থেকেই সে কিছু খেতে পারে না, তার অনেক অসুবিধা, পেটটা ফুলে গেল হঠাৎ করে। ফুলে যাওয়ার পরে যেই ডাক্তার অপারেশন করে সে রেফার করলে ঢাকা মেডিকেল নিয়ে যেতে হবে। ঢাকা মেডিকেল নিয়ে যাওয়ার পর সাথে সাথে তার আইসিইউতে অ্যাডমিট করে নেয়। কিছুই বললো না, প্রায় অপারেশনের প্রায় 1 মাস পরে আমার মা মারা গেল। অপারেশনের 1 মাস পরে মা মারা গেল। আপনি তখন ক্লাস 9-এ? হ্যাঁ তখন ক্লাস 9-এ। মা মারা যাওয়ার পরে থেকে আরো বেশি, মানে বাবা বললো যে ঠিক আছে বাবা তাহলে এখন কি হবে, তোমাকে কে দেখবে, বা মানে থাকে না এখনকার বাচ্চারা কি হয় অনেক বেশি অ্যাডভান্স বা অনেক বোঝে। আমি ক্লাস কখনো পানি ঢেলেও কখনো আমি খাইনি। তো দেখা গেল যে আমার অনেক কষ্ট হইতো, আমাদের সংসারটা কে দেখবে তখন সেই মুহূর্তে, মা নেই। আর মাকে নিয়ে 1 মাস অনেক কষ্ট করছি ঢাকা মেডিকেলে, মানে এমন হয়েছে বারান্দাতে শুয়ে থাকতেছে। ঢাকা মেডিকেলের অবস্থা হয়তো ভাই আপনি জানেন। তো মা ওই যে একটা গ্রামের যেসব কাহিনীগুলো হয়েছে ওগুলোতে যতটা না ডিপ্রেস ছিলাম, মানে ওগুলো তো ভুলি না এখনো। হয়তো রাত্রেবেলা ঘুমালে কি হয়, ওগুলা স্বপ্ন দেখি যে আমার সাথে হয়তো আবার এরকম কিছু একটা হবে। এখন যদি এরকম কিছু একটা হয়, আমার তো মা নেই, আমাকে কে সেভ করবে, ঠিক আছে। তো মা যখন মারা যায় প্রায় 1 মাসের বেশি কারোর সাথে কথা বলতে পারতাম না। আপনাকে আমি যেটা বলছিলাম ভাই, আমি খুব ভুলে যাই সবকিছু। তো হলো কি যে মা যখন মারা গেল ওইটা আরোই নিতে পারি নাই। তো ঢাকা মেডিকেল থেকে তো আমাদের গ্রামের বাড়িতে তাকে নিয়ে যেতে হবে। আবার আরেকটা স্বপ্ন দেখি প্রতিদিন রাতে, এখনো দেখি, মানে মাথা থেকে যাই না, যে মাকে যেদিন নিয়ে গেলাম ঢাকা মেডিকেল থেকে গ্রামের বাড়িতে, যে অ্যাম্বুলেন্স তো অনেক জোরে স্পিডে চলে, তো মায়ের লাশটা যখন মানে ঝাঁকিতে লড়ে না, মানে হয়তো আমার মনে হচ্ছিল কি আমার মা বেঁচে আছে। ওই জিনিসটা এখনো ভাই আমার মাথা থেকে যায় না। আমি প্রায় রাতেই দেখি কি আমার মা হয়তো বেঁচে আছে, মানে ঝাঁকানোতে বডি তো লড়ে মনে হচ্ছিল মা নড়ছে। হ্যাঁ নড়ছে এরকম মনে হচ্ছিল। ভালো স্টুডেন্ট ছিলাম, তো আমার এসএসসি রেজাল্টটা ভালো হয়নি, তখন আমি আরো ডিপ্রেসড হয়ে যাই। সংসারের একটা প্রেশার চলে আসে আমার উপরেই, কারণ আমার বাবা এমন একটা মানুষ, সে মানে অনেক ক্লিন মানুষ, ঠিক আছে। তাকে যে অন্য কেউ রান্না করে দিবে বা বুয়া যে রান্না করে দিবে বা বুয়া একটা কাজ করে দিবে সেটা সে পছন্দ করে না। আমি যেভাবে দিব আমারটাই সে করবে, মানে আমার সবকিছুই খাবে। আমি সব ইন্টারটাও যখন আস্তে আস্তে যখন পাশ করি, ইন্টার পাস করার পরে ইউনিভার্সিটিতে অ্যাডমিট হই, তখন তার ওরিয়েন্টেশন প্রোগ্রামও হয়। তো ওই প্রোগ্রামে আমার একটা ছেলে আমাকে দেখে, ওই দিন আমি ওকে দেখি নাই। তারপরে 1 মাস 2 মাস, মানে ফার্স্ট সেমিস্টারে ওকে আমি মানে তেমন চিনতাম না, সেকেন্ড সেমিস্টার থেকে ওর সাথে আমার অনেক ভালো একটা ফ্রেন্ডশিপ হয়। বিবিএতে আমি অ্যাকাউন্টিং এ ছিলাম, ওকে। তো ওর সাথে আমার ফ্রেন্ডশিপ হয়, যে দেখা গেল একসাথে স্টাডি করতেছি, লাইব্রেরিতে বসতেছি, এরকম মানে নর্মাল একটা ফ্রেন্ডশিপ, যেমন বেস্ট ফ্রেন্ড যেমন ও আমার এরকম একটা ফ্রেন্ড হয়। তো ফ্রেন্ড হতে হতে একটা সময় আমরা একসাথে ঘুরতে যেতাম, একসাথে কফি শপে বসতাম, কফি খেতাম, আড্ডা দিতাম, লাইব্রেরিতে বসতাম, একসাথে স্টাডি করতাম, সব ঠিক ছিল। একসাথে লাইব্রেরিতে স্টাডি করতেছি, এক সময় ও আমাকে বললো যে ও আমাকে অনেক পছন্দ করে, আমিও ওকে অনেক পছন্দ করতাম। প্রপোজ করার পরে আমি এটা অ্যাকসেপ্ট করি।
তারপরে দেখা গেল ওর বার্থডেতে আমি ওকে অনেক সারপ্রাইজ করতাম, ও আমার বার্থডেতে অনেক সারপ্রাইজ করতো। আমার ওকে অনেক বিশ্বাস করতাম যে না, ও আমাকে অনেক ভালোবাসে, হয়তো আমি ওর সাথেই ভালো থাকবো। আর ও এমনিতে অনেক অনেক ভালো ছিল, মানে আমাদের ফ্রেন্ডদের মধ্যে সবাই ওকে খুব পছন্দ করতো, আমাকেও অনেক পছন্দ করতো। মানে আমরা যে কাপল ছিলাম আমাদের সবাই খুব পছন্দ করতো যে না তোমাদের খুব সুন্দর লাগে, সুন্দর মানায়। আবার অনেকে ছিল যারা ইউনিভার্সিটিতে অনেকে আমাকে পছন্দ করতো, অনেকে আবার অপছন্দ করতো, বিষয়টা দেখতে পারতো না, বলতো যে কি একটা রিলেশনশিপ করছো, তোমার সাথে যায় না, মানায় না, এমনও শুনতে হয়েছে। তো যখন আমার এরকম অনেক বিয়ের প্রপোজাল আসে, আমি ওকে বলি, ও এমনও হয় কান্না করে, অনেক কান্না করে যে না তুমি বিয়ে করো না, বিয়েটা কমপ্লিট হোক, আমরা বিয়ে করব। তারপরে দেখা গেল ওর যত কাজিনরা ছিল, মানে ছেলেটার যত কাজিনরা ছিল, ওরা সবাই আমাকে পছন্দ করে, ওরা আসতো, ওদের সাথে ঘুরতে যেতাম, একসাথে ঘুরতাম আমরা। তারপরে এক কাজিনের বাসায়ও গেছি, যে ওই কাজিনের হচ্ছে ছেলের বার্থডে ছিল, বার্থডেতে যখন গেছি তখন ওরা আমাকে সবাই চিনছে, মানে ওদের বাসার ওর মা থেকে শুরু করে ওর বাবা, ওর বোন, ওর ভাই সবাই আমাকে চিনে, সবাই আমাকে পছন্দ করে। আবার আমার বাসা থেকেও আমার বাবা ওর ছবি দেখে, বাবা বলে যে ঠিক আছে সমস্যা নেই, বিয়ে কমপ্লিট করো। ও মানে আমরা তো সেম এজ ছিলাম, ঠিক আছে, তো তখন বললো যে ঠিক আছে তাহলে তোমরা বিয়ে কমপ্লিট করো, তারপরে বিয়ে করো। ওদের বাসা থেকে আমাকে এমনও হয়েছে, ইনভাইট করছে, যে থাকে না যে কারোর বিয়ে হয় বা চাচাতো বোনের মামাতো বোনের বিয়ে হয়, ইনভাইট করে ওরা সবাই আমাকে। তো ইনভাইট করলেও কি করতো, কখনো না আমাকে নিত না, মানে ওর বাসায় কখনো নিত না। ও চাইতো না যে ওর মা বাবার সাথে আমার ফেস হোক, কেন চাইতো না আমি জানি না। ও একটু মানে বলতো যে আমার মাকে আমি ভয় পাই, আমি বাবাকে ভয় পাই, আমি অনেক শাই ফিল করি, আমি কিভাবে তোমাকে নিব। আমি খুব মানে থাকে না রেডি থাকতাম যে একটা গায়ে হলুদের প্রোগ্রাম, ওর বড় চাচি আমাকে, ওর যখন বড় ভাইয়ের যখন বিয়ে হয়, মানে চাচাতো ভাইয়ের যখন বিয়ে হয়, আমাকে বলছে যে বাবা আমি তোমার জন্য গাড়ি পাঠাইতেছি, তুমি চলে আসো। মানে আমার মা নাই দেখে উনি আমাকে খুবই ভালোবাসতো, খুবই আদর করতো, তো গাড়ি পাঠাচ্ছে তুমি চলে আসো। এখন আমার কথা হচ্ছে যে আমার যার সাথে রিলেশন, সে যদি আমাকে না বলে তাহলে তো আমি তার বাড়িতে যাইতে পারি না, পারি। মানে ওর ফ্যামিলি সার্কেলে আপনি খুবই মোটামুটি পরিচিত ছিলেন। হ্যাঁ খুবই, মানে ওরা আপনাকে স্পেশাল ডেতে ইনভাইট করতো। হ্যাঁ প্রত্যেকটা স্পেশাল ডেতে ওরা আমাকে ইনভাইট করতো, এমনকি ওর বড় চাচি আম্মা পর্যন্ত আমাকে গাড়ি পর্যন্ত পাঠাইতে চায়, যে বাবা তোমার জন্য গাড়ি পাঠাইতেছি তুমি চলে আসো। এমনকি ওর যত কাজিনদের যে জামাইরা ছিল, মানে দুলাভাই যারা ছিল, তারাও আমার সাথে অনেক মজা করতো, সবার সাথে ফেসবুকে অ্যাডও ছিলাম। তো ও আমাকে ফেস করতো না কখনো, মানে ফ্যামিলির কাছে। তো আমার খুব মন খারাপ হতো, আমি রেডি থাকতাম। ফেস করতো না বলতে আপনি কি বোঝাচ্ছেন? পরিচয় তো হয়ে গেল সবার সঙ্গে, আপনার ফেস করার কি আছে? পরিচয় তো আমার সাথে ছিলই, মানে ওইটা থাকে না যে একটা কাজিনের সাথে ফেসবুকে কিভাবে একজনের সাথে পরিচয় হলে তার একজনের সাথে হয়ে যায়, তো থাকে না। ওর মায়ের সাথে আমার কখনো সামনাসামনি দেখা হয়নি, নিয়ে যায়নি না, ও নিয়ে যায়নি। আপনি আপনার বাবার সামনে ওকে নিয়ে গিয়েছিলেন? না, কিন্তু আমার বাবা জানতো, ওর বিষয়টা সবই জানতো। আমি ওর ছবি বললাম তো, আমার বাবা রাজি ছিল। বাবার এখন আমার বাবা তো মেয়ের বাবা, উনি তো আর যেচে তো আর সম্পর্ক করতে যাবে না। তো যখন আমি বিবিএটা কমপ্লিট করি, তখন আপনি বলছিলেন যে গায়ে হলুদের প্রোগ্রাম বা রেডি থাকতেন, ও কি করতো? আচ্ছা, আমি গায়ে হলুদের প্রোগ্রাম, আমি ওকে ফোন দিয়ে বলছি যে আমার তো বড় চাচি আমার ফোন করতেছে, আমি কিন্তু রেডি, তুমি বললে আমি রেডি হয়ে যাব। ও বলতেছে আমি তো, ও সেদিন ওর বাড়িতে ছিল না, বলতেছে আমি তো নিজেই তো আমার বাড়িতে এখন আসি নাই, কি পরিস্থিতিতে আসছে আমার বাড়ির, কি অবস্থা কি না কি আমি তো নিজেই জানি না, তুমি কেন যাবা, তোমার যাইতে হবে না। তো ওই দিন আমার অনেক মন খারাপ হয় যে সবাই এত করে বলতেছে, আমাকে ও না করলো। তারপর আবার আমাকে যখন ফোন করে আমি বললাম ও তো আমাকে না করছে, আমি কিভাবে যাই। পরে আর শেষ ওইটা। তারপরে যখন বিবিএটা যখন আমি কমপ্লিট করলাম, তখন আমার বিয়ের জন্য খুব মানে একজন আর্মির অফিসার পর্যন্ত আমার বিয়ের করছে। তো বাবা বললো যে না বাবা তুমি দেখো, ওকে বলে দেখো, যদি বিয়েটা করে যদি হয় তাহলে ওর বাসা থেকে বিয়ের প্রস্তাব দিতে বলো, এভাবে আর তোমাকে আমি রাখতে পারবো না, কারণ বিবিএ কমপ্লিট করে ফেলছি। এখন আমার বাবা আমার জন্য বিয়ে করতে পারতেছে না, 8টা বছর হয়ে গেছে আমার বাবা আমার জন্য বিয়ে করে নাই, শুধুমাত্র কি যে তোমার বিয়ে আগে হোক তারপরে আমি বিয়ে করব। তারপরে ওকে যখন জানানো হয় যে আমাদের এরকম এরকম বিয়ের প্রপোজাল আসতেছে, তুমি বাসায় জানাও, বা তুমি যদি তোমার মাকে দিয়েও কথা বলাইতে না পারো, তোমার তো একজন মামা আছে, মানে মামা হচ্ছে ওর এইজেরই, হচ্ছে অনেক ফ্রেন্ডলি, তার সাথে আমার অনেকবার কথা হয়েছে, অনেক ফ্রেন্ডলি। মানে আমি যে মানে ওর যে ভাইগনা বউ হব ওরকম তার মধ্যে ছিল না, অনেক মজা করতো, ফ্রেন্ডের মতো ছিল একদম। আমি মামাকে দিয়ে তুমি একটা প্রপোজাল দাও। জি। ও তখন বলে যে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে পরে জানাইতেছি। এর মধ্যে বাবার সাথে আমার একটা ঝামেলা হয়,
ঝামেলাটা হয় আমি যখন ভাইয়া এখানে একটু পজ করে আমি ঝামেলাটা কেন হয় এটা বলি। বিবিএটা যখন আমি কমপ্লিট করব তার আগে কিন্তু আমাদের 3 মাসের একটা ইন্টার্নশিপ থাকে। তখন আমি যখন ইন্টার্নশিপটা আমি পাচ্ছিলাম না কিছুতেই, মানে যেখানে যাচ্ছিলাম সেখান থেকে হচ্ছিল না যে আমাদের এখন লাগবে না বা আমাদের আছে বা আমরা এখন ইন্টার্নশিপ নিব না, এরকম। ব্যাংকে ইন্টার্নশিপ করার খুব ইচ্ছা ছিল, তো পাচ্ছিলাম না। তখন একটা কোম্পানিতে ইন্টার্নশিপ হয় আমার। ইন্টার্নশিপটা আমি সুন্দরভাবে করি, করার পরে হয় ওখানে আমার জবও হয়ে যায় ইন্টার্নশিপটা করার সময়। তো জব হওয়ার পরে হয় কি ভাইয়া, ওখানে যেই সিও স্যার থেকে শুরু করে চেয়ারম্যান স্যার যারা ছিল তারা আসলে ভালো ছিল না মানুষগুলো। তারা আমাকে প্রপোজাল করতো যে তোমার ব্যাংক অ্যাকাউন্ট নাই। স্টোরিটা বলেন আমাকে, কি হয়েছে? এটাই আপনার ফার্স্ট জব? হ্যাঁ, ইন্টার্নশিপ করলে তো অনেক কোম্পানি থেকে তো রেখে দেয়, তো আমাকে রেখে দেওয়া হয়। সিও স্যার হ্যাঁ। সিও স্যার, ম্যানেজার স্যার। তো সিও স্যার আমাকে হচ্ছে ফোন করার পরে আমাকে বলে যে পিউ তুমি এদিন আসো, এরকম আসো। তো ওনার কথাবার্তা আমার কেন জানি, আমি তো বুঝি, ভালো লাগতো না। তা আমি অ্যাভয়েড করতাম খুব। সিও স্যারের সাথে কেন এত কথা বলবো, কাজ রিলেটেড কথা হবে, শুধু কাজ রিলেটেডই কথা বলবো। উনি আমাকে একদিন বলে অফিসে যাইতে, মানে ওই দিন আমাদের অফ ডে ছিল। অফ ডেতে অফিসে যাইতে বলে, আমি অফ ডেতে কেন অফিসে যাব? তো আমার বাবা মানে এমন একটা পার্সন, উনি হচ্ছে আমি অফিসে যাইতাম, উনি কিন্তু আমাকে অফিসে নামাই দিয়ে আসতো, আবার অফিস ছুটি হলে আবার নিয়ে আসতো। বাবা তো জেরা করতেছে যে তুমি অফ ডেতে কেন অফিসে যাবা। তো স্যার আমাকে বলতেছে তুমি অফিসে আসো, তুমি হচ্ছে 10টার মধ্যে আসবা, তোমাকে 1টার মধ্যে ছেড়ে দিব। না, কিন্তু অ্যাকাউন্টসের লোকজনের কিন্তু অনেক প্রয়োজন হয় অফিসে। না, ওই দিন আমার কোনোই কাজ ছিল না। ওকে। তো আমাকে বলতেছে তুমি 10টার মধ্যে আসো, তোমার সাথে আমার একটু পার্সোনাল কথা আছে, একটু দরকার আছে, হচ্ছে 1টার মধ্যে ছেড়ে দিব। এটা আবার কেমন? আমি তো 9টা থেকে 6টা পর্যন্ত ডিউটি করি। তো আমাকে 10টা বাজে যাইতে বলতেছে, 1টার মধ্যে আমাকে ছেড়ে দিবে। আমার ওই দিন এমনি আমি ডিপ্রেসড, অলওয়েজ আমি ভাইয়া ডিপ্রেসড থাকি। আমার একটু থেকে একটু কিছু হলে আমি খুবই খুঁতখুঁতি মানুষ, যে অনেক বেশি চিন্তা করি। তো চিন্তা করতেছি যে আমাকে কেন এরকম ভাবে বলতেছে যাওয়ার জন্য। দেন আমি আর ওই দিন অফিসে যাই না। না যাওয়ার পরে উনি দেখলাম আমাকে ব্লক করে দিছে হোয়াটসঅ্যাপ থেকে। মানে হোয়াটসঅ্যাপে আমাদের যে ছিল, কিন্তু ওনার সাথে উনি, তারপর আমাদের যে ম্যানেজার স্যার ছিল উনি, তারপর আরো কয়েকজন ছিল, তো সবার সাথে হোয়াটসঅ্যাপে কথা হতো। মানে একটা গ্রুপ ছাড়াও, অফিসিয়াল তো একটা গ্রুপ থাকে, ওই গ্রুপ ছাড়াও কথা হতো। তো উনি আমাকে ব্লক করে দিছে হঠাৎ করে। তো আমি ফোন দিলাম, স্যার আপনি আমাকে কেন ব্লক করে দিছেন? পরে বললো যে তোমার একটা ব্যাংক অ্যাকাউন্ট নাই, ভাবলাম তোমাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট করে দিব। তোমার হচ্ছে, তোমাকে তো আমি জমিদার বানাই দিতে চাই, তুমি তো আমার কথা শোনো না। তুমি আমার কথা শোনো, দেখো আমি তোমাকে জমিদার বানাই দিই, তোমার ফ্ল্যাট কিনে দিতেছি, তোমাকে গাড়ি কিনে দিতেছি। ওই দিনের পর থেকে আমি আর একদিনও ওই অফিসে যাইনি, একদিনও যাইনি। তার আগে আপনি বুঝতেন যে আসলে ইন্টেনশনটা ভালো না, যে কোনো ভাবে হোক আচার আচরণে। ওই দিন আমি একেবারেই সারপ্রাইজড হয়েছি যে আমাকে ওই টাইমটার, মানে টাইমটার জন্য, এই টাইম আমাকে মেনশন করে দিতেছে, তুমি এই টাইমে আসবা, তোমাকে এই টাইমে ছেড়ে দিব। তখন আমার আরো বেশি ইয়া লাগতেছে যে আমাকে কেন এই টাইমটাতে উনি আমাকে অফিসে ডাকতেছে। আর অফিসটা এমন একটা অফিস, হ্যাঁ সবাই কাজ করতেছে ঠিক আছে, কিন্তু উপরে ওনার বাসা ছিল। এই জন্য আমি একটু ভয় পেয়ে আর ওই দিন অফিসে যাই নাই। তারপরে যখন দেখলাম উনি আমাকে ব্লক করে দিল, তারপরে আমি আবার যখন ওনাকে কল ব্যাক করলাম, ব্যাক করার পর যখন আস্ক করলাম, উনি আমাকে এইগুলো বলতেছে যে তোমাকে তো আমি চাইছিলাম একটা ব্যাংক অ্যাকাউন্ট করে দিব, তুমি তো আমার কথা শুনতেছো না, তোমাকে তো আমি জমিদার বানাই দিতে চাই, তোমার গাড়ি লাগলে আমি দিতেছি, তোমার ফ্ল্যাট লাগলে আমি দিতেছি। তো আমি বললাম যে স্যার আপনি আমাকে যে টাইপের মেয়ে ভাবতেছেন, হয়তো আমাদের বাংলাদেশে আছে অনেকেই এরকম, কিন্তু আপনি আমাকে যেরকম ভাবে ভাবতেছেন আমি কিন্তু এরকম না, আমার দরকার নাই এরকম জবের। আমাকে একদিন আমার ম্যানেজার স্যার ফোন দেয়, ফোন দেওয়ার পরে বলতেছে কি ব্যাপার পিউ তুমি অফিসে আসতেছো না? আমি কিন্তু কোনো রেজিস্ট্রেশনও দেই নাই, কিছুই দেই নাই, হুট করে আমি অফিসে যাওয়া বাদ দিয়ে দিছি। তো আমার ম্যানেজার স্যার ফোন করে বলে তোমাকে আমি এত পছন্দ করি, এত কিছু করি। উনি আমাকে এমনিতে অনেক হেল্প করতো, কাজে হেল্প করতো, কিন্তু ওনার ইন্টেনশনটাও আমি বুঝতাম যে এত কেন হেল্প করবে, আরো এমপ্লয়ি তো আছে, ওদেরকে হেল্প করতেছে না, আমাকেই কেন এত হেল্প করতেছে। তো আমাকে উনি বলে যে তোমাকে তো আমি অনেক পছন্দ করতাম, তোমার কি হলো না হলো, কে কি বললো না বললো, আমাকে তো তুমি বলতে পারতা আন্দাজি। মানে উনি হয়তো ভাবছে হয়তো কিছু একটা হইতে পারে এখানে, সামথিং ইজ রং, উনি হয়তো ভাবছে। ভাবার পরে আমাকে ফোন দিয়ে বলতেছে প্রায় 4-5 দিন পরে অফিসে যাওয়া হুট করে, কারণ আমি একদিনও অফিস মিস দেই না। তো হঠাৎ করে মিস দিতেছি বা কোনো প্রবলেম হলে তো তাকে অন্তত জানাবো যে আমার এই প্রবলেমের জন্য আমি অফিসে আসতেছি না।
দেন হচ্ছে এরকম অবস্থা হওয়ার পরে উনি আমাকে বলে যে তোমাকে আমি এত পছন্দ করতাম, তুমি আমাকে জানাইতে পারত। আপনাকে আমি কি জানাবো? আবার ম্যানেজার এটা বলতেছে? হ্যাঁ, আপনাকে আমি কি জানাবো, আপনি কি জানতে চান? পরে বলে তোমার কি সিও স্যারের সাথে কোনো ঝামেলা হয়েছে? না, আমার কেন ঝামেলা হবে? কয় তাহলে অফিসে আসতেছো না? মানে হয়তো ওর এরকম হয়তো আরো কাহিনী কোনো মেয়ের সাথে হয়তো হয়েছে, হয়তো সে জানতো, বা হুট করে অফিসে আসা কোনো কিছু না দিয়ে, কোনো কিছু না নোটিস না করেই। আমি বলতেছি না, আমার কারোর সাথে কিছু হয় নাই, আমার হচ্ছে ফ্যামিলি প্রবলেম, আমি জবটা করতে পারবো না, তাই আমি অফিসে আসতেছি না, আপনি আমাকে আর কখনো ফোন করেন না। তারপরেও আমাকে অসংখ্যবার সে ফোন করছে, অসংখ্যবার ডিস্টার্ব করছে। এই সিও সাহেব নাকি ম্যানেজার সাহেব? ম্যানেজার সিও তো আমাকে ব্লক করেই দিল সাথে সাথে। হোয়াটসঅ্যাপ থেকে করার পরে আমি যখন কথা শেষ করলাম, উনি আমাকে ফোন থেকেও ব্লক করে দিল, মানে আমি তো ওনার প্রপোজালে রাজি না। দেন হচ্ছে ম্যানেজার আমাকে খুবই ডিস্টার্ব করছে কিছুদিন। তারপরে আমি যখন আপনি দেখলাম, কার সাথে শেয়ার করতেন এই বিষয়গুলো যখন এই যে ডিস্টার্বটা হচ্ছে? বয়ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারতেন, বা আমি আপনার বাবার সঙ্গে? কখনো কারোর সাথে শেয়ার করি নাই, কখনোই করি নাই। এটা তো আরো বেশি ডিপ্রেস করে মানুষকে। হ্যাঁ, আমি শেয়ার করতে পারি না। কেন, বাবার সাথে সম্পর্কটা ছিল না যে বাবা আমার সাথে এরকম হচ্ছে? বাবার সাথে সম্পর্ক ভালো বলতে, বাবার সাথে তো আপনার সাথে আমি যেভাবে মানে সবকিছু বলতেছি, বাবার সাথে এরকম বলি নাই। বাবাকে বলছি, বাবা আসলে আমাদের সিও স্যার ভালো না, বা ওনারা হয়তো আমাকে যেভাবে, হয়তো ওনারা আমাকে খারাপ মেয়ে ভাবছে, বাবাকে এভাবে বলছে, সেজন্য বাবা আমি জবটা করতে পারলাম না, আমি জবটা করব না। আর ওখানে হয়তো কি যে আরো যারা এমপ্লয়ি ছিল ওরা 18K হয়তো স্যালারি পেত, আর আমাকে ওরা 22 দিত। মানে সিও স্যার আমাকে অ্যাপয়েন্ট করছিল ওখানে। ম্যানেজারকে যখন আমি আর পারলাম না, তখন তাকে ব্লক করে দিলাম। আমি বললাম, ভাইয়া আপনাকে তো আমি বললাম যে আমি আর জব করবো না, আপনি কেন আমাকে ডিস্টার্ব করতেছেন? উনি আমাকে বিয়ের প্রপোজালই দিয়ে দিয়েছে যে আমি তোমাকে এরকম খুব পছন্দ করে, আমার টার্গেট ছিল আমি তোমাকে বিয়ে করবো। আমি না ভাই, আমার তো বয়ফ্রেন্ড আছে, আমি আপনাকে কেন বিয়ে করবো? এভাবে বলে ওনাকে জাস্ট কেটে দিয়ে ব্লক টক করে দিলাম, কারণ অনেক ফোন দিত, সে খুবই ডিস্টার্ব করতো। তো এইগুলো আমি আমার ওই বয়ফ্রেন্ডের কাছে কখনো শেয়ার করিনি, কেন জানি না। থাকে না যে একটা রিলেশনশিপে আসি, অনেক বেশি ট্রাস্ট করি তাকে, তাকে বিয়ে করব এটাও ভাবি, কিন্তু তার কাছে কেন জানি শেয়ার করতে পারতাম না সবকিছু, জানি না কেন পারতাম না। আর ও আবার আমাকে এটা বলেছিল যে তুমি যদি আমার বাড়ির বউ হও, কখনো জব করতে পারবা না। বয়ফ্রেন্ডটা বলেছিল? হ্যাঁ, ও তো আমার জব নাই এটা শুনলে তো খুশি হবে, খুশি হয়েছে। ও বলতেছে যে ঠিক ভালো হয়েছে, জব নাই বা জব আপনার ক্লাসমেট না ও? হ্যাঁ। ও তখন কি করে? ওরও বিবিএ কমপ্লিট হয়ে গেছে। ও জব করে তখন? না, ও জব করে না, মানে এক মাসও জবটা আমি করি নাই, 3 মাস ইন্টার্নশিপের পর 1 মাসও করি নাই জব। ওকে। মানে এই 1 মাসের ভিতরে এত কাহিনী হয়ে গেছে। তো ওর বাবার বিজনেস আছে, ওর কথা হচ্ছে ইন্টার্নশিপ শেষ, আমি ওর বাবার বিজনেসই দেখবো, আমি জব টপ করবো না। ও জব নিজেও করতে চায় না, আমি করি এটাও ও চায় না। তো বাবা বললো ঠিক আছে বাবা, তোমার জব করতে হবে না। বাবাকে যখন বললাম তুমি বিয়েই করো, তুমি ওকে বলো বিয়ের প্রস্তাব দিতে, বিয়ে দিয়ে দিই, না হলে তোমার অনেক বিয়ের প্রপোজাল আসতেছে, যে কোনো মুহূর্তে তোমার বিয়ে দিয়ে দিব, আমি আর কোনো কথা শুনবো না, অনেক বিয়ে ভাঙছো। তখন ওকে যখন বললাম, ও আমাকে বললো আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। পরের দিন বাবার সাথে একটু ঝামেলা হয়েছিল এটা কেন্দ্র করেই, যে আসলে ও আমাকে বিয়ে করবে কিনা, তুমি একটু দেখো জানো। আমার বাবা একটু অন্য আরেকটা ঝামেলার কারণে আমার ফোনটা আমার হাতে থেকে নিয়ে নিছিল। তো আমি একজনের সাথে কোনো কন্টাক্ট করি না, ওকে জানাইছিলাম আমার ছোট অন্য ভাইকে। কি ঝামেলা এটা? অন্য একটা ঝামেলা বলতে এটা হচ্ছে বাবার বিয়ে নিয়েই আমার সাথে একটু থাকে না যে মা বাবার সাথে তো একটু ঝামেলা হয়, ফ্যামিলিগতভাবে চিল্লাচিল্লি কথা কাটাকাটি। বাবার বিয়ে বলতে আপনি আমি চেয়েছিলাম বাবা আগে বিয়ে করুক, তারপরে আমি করি, যে তুমি বিয়ে করো, তোমার 1 মাসের মধ্যে আমি বিয়ে করতেছি। এত কনফিডেন্ট ছিলাম যে ও তো আমাকে বিয়ে করবেই, এরকম একটা কনফিডেন্স ছিলাম। তো বাবা যাই হোক, ফোনটা যাই হোক মন একটু খারাপ ছিল, আমার হাত থেকে ফোনটা নিয়ে নেয় যে দেখি কে তোমার খোঁজ করতে আসে, বা আসলে বিয়ের প্রস্তাব আসে কিনা। তো আমার ছোট ভাই, ওকে দিয়ে পর্যন্ত আমি ওই ছেলের সাথে কথা বলেছি, মানে আমার যে বয়ফ্রেন্ড ছিল, ওকে দিয়েও বলাইছি যে তুমি একটু তোমার ভাইয়াকে বলে দেখো, আমি তো বললাম তুমিও বলে দেখো, তাহলে ও বুঝবে যে আসলে সিরিয়াস বিষয়টা। মানে বিষয়টা হচ্ছে যে আপনার দিক থেকে চাপটা হচ্ছে আপনার বাবার জন্য, যে আপনি বিয়ে না করা পর্যন্ত আলটিমেটলি আপনার বাবা বিয়ে করবে না। 8 বছর হয়ে গেছে, আমার মা মারা গেছে, ঠিক আছে। তো ওকে যখন বলা হয়, ও ওই দিন বলতেছে আচ্ছা ঠিক আছে দেখি কি করা যায়। আমি এভাবেও বলছি যে তুমি যদি তোমার আম্মাকে দিয়ে না বলাইতে পারো, বাবাকে দিয়ে যদি না বলাইতে পারো, মামাকে দিয়ে বলো। পরের দিন আবার ফোন করি ওকে, ফোন করার পরে ওকে বলা হয়, ওকে জিজ্ঞেস করলাম কিছু করলা, কি বলবা, কি করবা, আমাকে তো কিছু বললা না। ও আমাকে বলতেছে মামা তো নাই, মামা তো ওর বাড়িতে গেছে, আমি কি করব বুঝতে পারতেছি না।
আচ্ছা, একটা ফোন কলের জন্য মামা বাড়িতে আছে কি কোথায় আছে এটার কোনো প্রয়োজন হয়? উই আর টেকিং, এখন মানে আমরা বিয়েটা প্রিপারেশন দিয়ে নিচ্ছি। না, হ্যাঁ, হ্যাঁ আমরা প্রিপারেশন নিচ্ছি বা আমরা বিয়ের প্রস্তাব দিব, এরকম একটা ভালো মন্দ তো একটা কথা মানে আছে। আপনার বাবাও চাচ্ছিল যে আপনাকে অন্য কোথাও বিয়ে দিতে। হ্যাঁ হ্যাঁ, বিয়ে দিতে, মানে অনেকদিন হয়ে গেছে তো, শুনতেছে ওর নাম শুনতেছে, অনেকদিন ধরেই শুনতেছে। ওকে ওকে যখন মানে এটা বলি, ও বলার পরে বলতেছে যে এখন কি করব বুঝতে পারতেছি না। আমি একটা ফোন কল করার জন্য কি করবো এটা বুঝতে পারতেছো না? ফোনেই তো করবা, বাবার কাছে জাস্ট ফোন করবা, ফোন করে জাস্ট এই কথাগুলো বলবা। কি বলতে হবে সেটাও আমি শিখাই দিছি তাকে, সেটাও সে করে নাই। পরে 1 মাস 2 মাস হয়ে যায়, তার কোনো খোঁজ নাই। হুট করে সে গায়েব। আমিও আমার সব জায়গা থেকে ওকে ব্লক করে দিছি, যেটা সত্যি কথা। যে না, আমি এত যাকে ট্রাস্ট করি, বাবার কাছে তো এখানে আমার মুখ থাকলো না, আমি কি বলবো তাকে? তো এটা নিয়ে আমি আবার ডিপ্রেশনে চলে যাই। ওই যে ব্লক করে দিছি, সবকিছু থেকে বাদ দিয়ে দিছি। দেওয়ার পরে 1 মাস কি 1.5 মাস পরে আমার আরেক কাজিনের কাছে নক করে। আমি তো ওর সাথে আর কন্ট্যাক্ট করতে চাচ্ছি না। ও আমার সাথে হয়তো কন্ট্যাক্ট করার ট্রাই করছিল, বাট আমি করি নাই। তারপরে আমার কাজিনের কাছে নক করে যে পিওর কি সত্যি বিয়ে ঠিক হয়ে গেছে কিনা, বা কার সাথে বিয়ে ঠিক হয়েছে, ওই ছেলেটাকে ও দেখতে চায়। তাহলে ভাইয়া এটা কি কি হইলো এটা বলেন? ওরা আমার কোনো খোঁজ খবর নাই, কিছু নাই, ও কার সাথে বিয়ে ঠিক হয়েছে সেই ছেলেটাকেও দেখতে চায়। আমার কাজিন বললো কি আচ্ছা আমি একটু দেখি। ওই দিন আমি ওর সাথেই ছিলাম, পাশেই ছিলাম। কাজিনের বাসা আবার মিরপুরে। তো আসছি আপুর বাসায়, ওরকম নক দিছি। দেওয়ার পরে এখন যাই হোক ফোনে কথা বলতেছে ওরা দুজন। কথা বলার পরে আপু বলতেছে যে তুমি এরকম করলা, এরকম একটা কাজ করবা কখনো আশা করি নাই, এটা কি করলা? হ্যাঁ। পরে বলতেছে আপু আসলে এখন এই মুহূর্তে বিয়ের প্রিপারেশনটা আমার নাই। তাহলে এতদিন রিলেশনশিপে কেন ছিল? আপু বলতেছে তাহলে এতদিন রিলেশনশিপে কেন ছিল? বলে না আপু, আমি ওকে ভালোবাসি ঠিকই, আমি বিয়েও করতাম, বাট এই মুহূর্তে না। ওকে, বিয়ে না করার জন্য কোনো এক্সকিউজ কি ছিল ওর জায়গা থেকে? প্রপার কোনো এক্সকিউজ ওই যে যে আমি এই বাবা কারণে মাকে বলতে পারবে না, এই মুহূর্তে বলতে পারবে না। কিভাবে বলবে সেটাও কিন্তু আমি ওকে শিখিয়ে দিয়েছি, তারপরে ও বলতে পারিনি। তারপরে আপু আমাকে বললো অনেকক্ষণ কথা বলার ওর ফ্যামিলির অন্যান্য মেম্বারদেরকে তো আপনি চিনতেন, তাদের মাধ্যমে তো ওদের ফ্যামিলিকে বলা যেত যে আমাদের এরকম একটা সমস্যা আছে, বিয়ে করলে তাড়াতাড়ি করে ফেলতে হবে। আমি আসলে ওই মুহূর্তে আমি ওর থেকেই জাস্ট জানতে চাইছিলাম, যা জানবো আমি তো সংসার করবো ওর সাথেই, আমার সারা জীবনের ব্যাপার। আমি ওর থেকেই শুনতে চাই, আমি আর আদার্স ফ্যামিলির কারোর থেকে কিছু শুনতে চাই না। কারণ তাদের সাথে তো আমি সংসার করবো না, আমি তাদের সাথে থাকবো না। ঠিক আছে, ওকে তখন স্ট্রং হইতে আমি চাইছিলাম যে ও স্ট্রং কিনা, ও আমাকে কতটুকু চায়, আমি ওইটা জাস্ট বোঝার জন্য আমি এরকম বলছিলাম। তারপরে আমার কাজিনের সাথে যখন ওর অনেকক্ষণ কথা, আমার কাজিন বলতেছে যে না, ও এমনি তোমার অন্য সব বিষয় নিয়ে খুব ইন্টারেস্টেড, বাট তোমার বিষয়ে ও ইন্টারেস্টেড না। ও তোমাকে যে বিয়ে করবে এটা আমি বুঝলাম না ওর কথা থেকে। ঠিক আছে। তারপরে আমার আরেকটা আন্টি আছে, আমার ফুপি, ওর কাছে নক দিয়ে বলে আমি নাকি ওর সাথে চিট করছি। মানে ওটা ওর সেলফ স্যাটিসফ্যাকশন। ও তো এখন থাকে না যে বড় হবে, কেন বলে আমি জানি না, আসলেই জানি না। আমার মাঝে মাঝে খুব জানতে ইচ্ছা করে, ফোন দিয়ে একটু জিজ্ঞেস করি যে কি চিট করছি আমি তো তোমাকে বিয়েই করতে চাইছি। তারপরেও ভাইয়া আমি হয়তো 5-6 মাস পরে আমি একদিন ফোন দিছি বা ওই ফোন দিছে, যাই হোক যেভাবে আমাদের কথা হয়, হওয়ার পরে ওকে আমি একই কথা জিজ্ঞেস করি, তুমি কি আমাকে বিয়ে করবা? ও আমাকে কি বলে জানেন? কপালে থাকলে ভাগ্যে থাকলে হবে। সেটা তো চিরন্তন সত্য কথা, কিন্তু কনফিডেন্টের জায়গাটা নাই। তাহলে আমি কার জন্য ওয়েট করব? এখন পর্যন্ত আর কথা বলি না। মাঝে মাঝে আমার যে পেজ আছে আপনাকে বললাম, ওখানে মাঝে মাঝে নক করে, দেখা করবা? থাকে না, এরকম করে মাঝে মাঝে। এখন ওইখান থেকে ব্লক করা, বাট আমি তো ওকে দিতে পারবো না, ওরটা দেখতে পারি। তো যাই হোক, এই পর্যন্তই আসি। আমার ওই যে আন্টিদেরকে, কাজিনদেরকে, সবখান থেকে সবাই ব্লক করে দিছে, কারণ ও তো সিরিয়াস না, বা আমার জন্য ওদের সাথে একটা সম্পর্ক তো ছিল। আপনি বিয়ে করছেন না কেন? ওকে বাদ দিয়ে বিয়ে করে ফেলেন। হ্যাঁ, বিয়ে করব, খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলবো। আর হচ্ছে পরেও ভাইয়া আমি আরো জবে ট্রাই করি। এখন পর্যন্ত আমি জবে ট্রাই করতেছি, আর জব হয়নি নাকি একই রকম এক্সপেরিয়েন্স? দুর্ভাগ্যক্রমে হয় কি যে জব হয়, মানুষগুলো ভালো পাই না। আর যদি মানে হয়ই না, যদিও হয় মানুষগুলো ভালো পাই না। ভাই আমি হচ্ছে ডিপ্রেসড, আমার ব্রোকেন হার্ট ওই তখন থেকেই, মানে আমার মা মারা যাওয়ার আগে থেকে যে ওই যে একটা শুরু হয়েছে, ওইটা মানে এখন পর্যন্ত শেষ হয় নাই ভাই। আমি ওইটা নিয়েই এখন পর্যন্ত আসি। নায়িকা হওয়ার খুব ইচ্ছা ছিল, নায়িকা বলতে হট ড্রেসের যে নায়িকা, ওরকম নায়িকা হওয়ার ইচ্ছা ছিল না কখনোই। যে মেহের আফরোজ শাওন, নুসরাত ইমরোজ, তিশা, যারা অ্যাক্টিং গুলো করে, যে শাড়ি পরে গ্রামের মেয়ে, মুখে কালি টালি মাখা অবস্থাতে যে শুটিং গুলো হয়, যে মুভিগুলো টেলিফিল্ম গুলো হয়,
ওগুলোর খুব ইচ্ছা ছিল ওরকম অ্যাক্টিং করব। আমারই বান্ধবী খুব ক্লোজ ফ্রেন্ড, ও মডেলিং করে অনেক। তো মডেলিং করে, ও আমাকে একদিন বলে যে তুমি তো আমার, ওর থেকে নাকি আমি সুন্দর সবাই বলে, আমি জানি না। ও বলে যে তুমি কিন্তু করতে পারো কাজ। তো আমাকে কাজ করার কথা বলেও বলে যে তুমি যে কাজ করবা তোমাকে কিন্তু অনেক ওপেন হইতে হবে। আমার আরেকটা ছেলে ফ্রেন্ড আছে, ও করে, ও মডেল। ও আমাকে না করতো যে না পিউ তুমি এইসব ভূত তোমার মাথায় নেওয়ার দরকার নাই, তুমি এমনি ঠিক আছো, এমনিই থাকো। ও আমার বান্ধবীটা আমাকে খুবই ফোর্স করে যে না তুমি করো, তুমি অনেক ভালো করতে পারবা, এই সেই হ্যান ত্যান। তা আমারও একটা সময় থাকে না যে কথায় কথায় একটা কথা যদি আমি আপনাকে 100 বার বলি তাহলে আপনার কিন্তু একবার হলেও ইচ্ছা হবে যে আপনার নিজের মধ্যেও কিন্তু এটা ছিল যে না আপনি এক সময় নায়িকা হবেন। আমি যখন বললাম যে আচ্ছা ঠিক আছে আমি করবো, তখন আমাকে বলে যে পিউ মিডিয়ার কাজ মানে কিন্তু অনেক ওপেন হইতে হয়। আমি ওপেন মানে কি, ওপেন হওয়া মানে তো হচ্ছে শর্ট ড্রেস হট ড্রেস এগুলো পারবো না, এত শর্ট ড্রেস হট ড্রেস পরতে পারবো না। আমার কাছে অ্যাক্টিং মানে হচ্ছে শাড়ি, মুখে কালি থাকে না আগেকার দিনের যে টেলিফিল্ম গুলো হতো, ওরকম। কে দিবে তোমাকে ওরকম কাজ? ওরকম কাজ না, তোমাকে আগে মডেলিং এ যাইতে হইলে আগে তোমাকে শর্ট ড্রেস হট ড্রেস পরতে হবে, না হলে নায়িকা হতে পারবা না। আমি বললাম যে না তাহলে দরকার নাই। তারপরেও একটা ডিরেক্টর আমাকে ফোন করে, মানে ফেসবুক থেকে হোক বা যেভাবে হোক, আমার ছবি, ডিরেক্টরের নাম বললে হয়তো অনেকে চিনবে, অনেক ভালো একজন ডিরেক্টর আমাকে নক করে। নক করার পরে উনি আমাকে একদিন তার অফিসে ডাকে, যাওয়ার কথা বলে। তো যাওয়ার কথা যখন বলে উনি আমাকে বলে যে তুমি সন্ধ্যায় আসো। তো উত্তরা থেকে যেখানে আমাকে যাওয়ার কথা বলে অনেক ডিস্টেন্স, তো আমি যাব কিভাবে? যাই হোক, বাবা তো কখনোই সাপোর্ট করবে না, এই বিষয়টা অন্তত সাপোর্ট করবে না। তো বাবাকে বলার সাহসও পাচ্ছি না যে কথাগুলো বাবাকে বলবো। তারপরে এটা বলি নাই কখনো, এখন পর্যন্ত হয়তো এই শোটা দেখার মাধ্যমে হয়তো বাবা জানবে যে আমার নায়িকা হওয়ার ইচ্ছা ছিল। তার আগে এইটা আমি আসলেই শেয়ার করিনি কখনো তার কাছে। তখন আমি আমার ওই যে ছেলে ফ্রেন্ড ওকেও জানাই, তো আমার বান্ধবীটা তো অনেক খুশি যে ঠিক আছে চলো যাই, আমি যাব তোমার সাথে। তো আমার ফ্রেন্ডকে যখন আমি জানাই, ও আমাকে বললো যে পিউ তুমি সন্ধ্যায় কেন যাবা? তুমি বলো দুপুরের পরে বা বিকেলে, এই টাইমটাতে যাও। সন্ধ্যায় তুমি কখনো কোথাও যাও না, আর এত দূর তুমি উত্তরা থেকে এত দূরে যাবা, আবার উত্তরা ব্যাক করবা, তুমি রাত 2টা-3টা বেজে যাবে, তুমি বাসায় ঢুকতে পারবে না। ওই দিন আর আমি যাইনি। তো যাই হোক, ডিরেক্টরের সাথে আমার ফেসবুকে মেসেঞ্জার অনেকদিন কথাবার্তা হওয়ার পরে দেখলাম যে না উনি আমাকে আসলেই হট ড্রেস, তারপরে শর্ট ড্রেস, এই টাইপের কি টাইপের ড্রেস পরতে হবে ওইসব ছবি পর্যন্ত উনি আমাকে পাঠায়, এই টাইপের মডেলিং করতে হবে। পরে দেখলাম না আমার পক্ষে এগুলো আসলেই পসিবল না। তারপর একটা পর্যায়ে উনিই আমার ফ্রেন্ড হইতে চায়। উনি আমাকে বলে যে তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, তুমি মিডিয়াতে কাজ না করলেও তোমার মান্থলি একটা ইনকামের ব্যবস্থা করে দিব, তুমি আমার সাথে একটা ফ্রেন্ড হও, আমার একটা ফ্রেন্ড দরকার খুব, আমার হচ্ছে অনেক লোনলি লাইফ, এই সেই হাবি জাবি। দেখেন ভাইয়া, মানে আমার কথা হচ্ছে ভাইয়া, আমি জানি না, আমার লাগতাই মনে হয় এরকম। আপনি যেখানেই যাচ্ছেন সেখানেই সামহাউ আমি হয়তো একটা ভালো মানুষ বা একটা ভালো কাজ করব এরকম সুযোগটা আমি আসলেই পাচ্ছি না। আমি বিবিএ কমপ্লিট করেছি, শেষ হয়েছে আমার 2020-এ। 2020-এ তারপর আপনি আর মাস্টার্স করেননি? না, মাস্টার্স করিনি কেন ভাই? এখানে আরেকটা জিনিস শেয়ার করি। আমার এক আন্টি, ও কিন্তু ইন্টারও পাস করেনি, ও কিন্তু 16,000 টাকা স্যালারিতে জব করে, কিছুই জানে না, কিছুই, মানে তাও ও হচ্ছে 2011 না 2005-এ সম্ভবত ওর এসএসসি। তাহলে ও যদি 16-17 হাজার টাকা স্যালারি, ওর নাকি ওভারটাইম দিয়ে 20,000 টাকা নাকি ও ইনকাম করে মান্থলি। ও যদি এত কম পড়াশোনা নিয়ে যদি এত টাকা স্যালারি, মানে জব, ওইটা আমার আরেকটা ডিপ্রেশন আমার, যে ও এত কম পড়াশোনা করে এত ভালো একটা জব করতে পারতেছে, সেখানে আমি বিবিএ কমপ্লিট করে একটা 15,000 টাকা স্যালারির জবও পাচ্ছি না। আর যদিও পাচ্ছি, আমার মানুষগুলো, আশেপাশের মানুষগুলো আমার ভালো হচ্ছে না, পাচ্ছি না আমি জব করতে আমি থাকে না যে আমি কমফোর্ট না, আনইজি ফিল হচ্ছে আমার জব করতে। এই যে এত ফ্রাস্ট্রেশন, এত কিছু নেগেটিভ সারাউন্ডিং, আমার মাঝে মাঝে ইচ্ছা করে আমি ফ্যানের সাথে ঝুলে যাই, ফ্যানের সাথে ঝুলে যাওয়াটাই বেশি ইচ্ছা করে মাঝে মাঝেই, হুট করেই কিছু থেকে কিছু হয়। আবার বাবা মাঝে মাঝে হঠাৎ করে সেদিন বলতেছে আমার মধ্যে আসলেই কোনো গুণ নেই, বাবা বলে। তারপরে মাঝে মাঝে ব্লেম দেয় আমার মার মৃত্যুর জন্য নাকি আমি দায়ী। তো আমি কেন ব্লেম দেয় ওই যে আগে পর্যন্ত হয়তো আমার এই সমস্ত কাহিনীর জন্য আমার বাবা তো সবটা ওখানে ছিল না, হয়তো মাঝে মাঝে হয়তো ভাবে ওই ছেলের সাথে হয়তো আমার রিলেশন ছিল, বাট ভাইয়া আমার আসলে কোনো রিলেশনশিপ ছিল না, আমি তাকে দেখতেই পারতাম না, পছন্দই করতাম না। আমার যদি রিলেশনশিপই থাকতো বিয়েই তো করে ফেলতাম। আমি তো একাই থাকি আমার রুমে, তো
তখন মাঝে মাঝে আমি দাঁড়াইও, একা একাই দাঁড়াই ফ্যানের সাথে একদিন ওড়নাও নিছি, নিয়ে মনে হচ্ছে যে না একটু দেখি না আসলে এই মানুষ এভাবে মারা যেতে পারে কিনা বা মরে কিনা। তারপরে আবার ভয় পাই, সত্যি ভয় পেয়ে আবার নেমে আবার শুয়ে পড়ি। আজকের এই গল্পটা আমি যখন শুনছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল যে এটার এন্ডিংটা কি হবে, এটার ফিনিশিং লাইনটা হচ্ছে এটা। একটা হচ্ছে আমরা সবসময় ছোটবেলাতে একটা কথা বলেছি, সেটা হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। এটা ডাক্তাররা বলেন, প্রতিরোধ প্রতিকারের চেয়ে উত্তম। এই যে আমাদের সোশ্যাল মিডিয়াতে এত এত সুইসাইডের ঘটনা আসে, কিংবা আমি যে লাইফ স্টোরিগুলো আপনাদের এখানে পোর্ট্রে করি, যারা সুইসাইড থেকে ফিরে এসে নিজের জীবনকে অনেক সুন্দর করে, এই যে ঘটনাগুলো আসে, সেগুলো শুধুমাত্র খুব চুম্বক লাইনে, টুইস্টিং কিছু লাইনে গণমাধ্যমে আসে, আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডে যাই না। আল্লাহ মাফ করুক, আজকে এই যে পিউ যে গল্পটা বললো, ধরেন পিউ যদি কোনো কারণে এরকম একটা ঘটনার শিকার হয়ে যেত, পিউকে নিয়ে যদি সোশ্যাল মিডিয়া থেকে কোনো কিছু বলতো বা কিছু হতো, হয়তো বা এরকম একটা লাইন আসতো যে প্রেমের বিশ্বাসঘাতকতায় বা প্রেম করে বিয়ে না করাতে তরুণীর আত্মহত্যা। ওটা চুম্বক লাইন, এবং ওটা ভিতরে ঢোকার পরে হয়তো বিস্তারিত জানাও যেত না, 2 থেকে 3 মিনিটের একটা ভিডিও। তারপরে দেখা গেল গণহারে গালিগালাজ, হ্যাঁ, ভিডিওর নিচে সমানে গালিগালাজ, হয়তো ঘটনার ভিতরে যাওয়া হতো না। কিন্তু ওর গল্পটা আপনি দেখেন, ক্লাস 6-7 থেকে শুরু, সামাজিক বাস্তবতা, পারিবারিক বাস্তবতা, মাকে হারানো, এবং তারপর ইউনিভার্সিটি লাইফ পর্যন্ত যেখানে যেভাবেও গেছে, ব্যক্তিগত লাইফ থেকে শুরু করে পারিবারিক লাইফ, সেখানেও একটা টেনশন, আমার বিয়ে না হলে বাবার বিয়ে হচ্ছে না। আমরা আসলে যেরকম একটা সমাজে বসবাস করছি, সামহাও আমাদের লাইফস্টাইল বলেন বা সমস্ত কিছু বলেন, আমাদের ফ্রাস্ট্রেটেড হওয়ার মতো, আমাদের আসলে সুইসাইড করার মতো অসংখ্য উপসর্গ রয়েছে এই সমাজে, পারিবারিক অবয়বে। তো আমার কেন জানি মনে হয় যে আসলে শুধুমাত্র ব্রেন স্টর্মিং করে, মোটিভেশন দিয়ে এই জায়গাগুলো থেকে বের করে নিয়ে সেই জায়গাটা কতটুকু কিওর করা সম্ভব আমি জানি না। তবে এই আত্মহত্যা বা এই যে আত্মহত্যার মতো জায়গায় চলে যাওয়া, এটার জন্য সমাজ, সামাজিকতা, সার্বিক পরিস্থিতিও অনেক অনেক বেশি দায়ী। আপনি তো নিজে শিক্ষিত মানুষ, এখান থেকে বের হতে পারেন কিভাবে, আপনি আমাকে এটা বলেন। আপনার কি মনে হয় কি করা উচিত? কারণ আমার তো মনে হয় বাবার প্রতি একটা ইনজাস্টিস হচ্ছে, আর বিয়ে করা মানেও যে একটা সুন্দর জীবন, এটারও কোনো গ্যারান্টি নেই। এই জন্যই তো আমার কথা হচ্ছে ভাই, আমি না হুট করে একটা মানুষকে বিয়ে করতে পারবো না। আমার তাকে অনেক টাইম নিতে হবে, আমার জানতে হবে, বুঝতে হবে, কারণ আমার সারা জীবনের ব্যাপার। এগ্রিড। আমি আসলে কি করব, আমি নিজেই এখন। আপনি পুরো গল্প শুনে আমার কাছে যেটা মনে হয়, এখানে যারা অনেকেই আছেন কমেন্টস করবেন, এরকম একটা জায়গাতে একটা মেয়ের কি করা উচিত। ডেফিনেটলি আপনার মতো সিচুয়েশনে বাংলাদেশের অনেক মেয়েরাই থাকেন, বিভিন্ন প্রেক্ষাপটে, বিশেষ করে জবে গিয়ে বিভিন্ন রকমের হ্যাসেলের শিকার হওয়া। এছাড়াও এটাই হয়তো ভাইয়া, সবাই হয়তো, আমি হয়তো আজকে সাহস করে এসেছি আপনাকে জানাচ্ছি, আমার মাধ্যমে হয়তো অনেক মেয়েরা জানতে পারবে বা আমার লাইফের সাথে রিলেট করতে পারবে তারা। তো আমি বলবো যে ওই আপুগুলা যারা এরকম আমার মতো হচ্ছে বা এরকম মানে মুখোমুখি হচ্ছে এই প্রবলেমগুলোর, তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, আপু এই জিনিসগুলো থেকে বের হয়ে আসেন, এরকম জব করার দরকার নেই। এছাড়াও সবচাইতে বড় যে জিনিসটা দরকার, সেটা আমি মনে করি যে প্রত্যেকটা, আমরা যে ধরনের ক্যাপিটালিস্টিক সোসাইটিতে বর্তমানে বসবাস করি, সেখানে ছেলে হোক মেয়ে হোক নির্বিশেষে সবার নিজের বৈধ অর্থ রোজগারের পন্থা অবশ্যই থাকা উচিত। নইলে একটা মানুষ, বলতে চেয়েছিলাম, রাইট, একটা মানুষ কখনোই সিদ্ধান্ত নিতে পারবে না। রাইট, আপনি যদি নিজে থেকে নিজের সিদ্ধান্ত নিতে চান এবং সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার অর্থের প্রয়োজন, অর্থ দরকার মানে হচ্ছে আপনার আয়ের প্রয়োজন। এখন আয় মানেই আমাদের একটা বেসিক কনসেপশন সবার মাথার মধ্যে আছে, একটা চাকরি। আয় মানেই হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠানে যাবেন, গিয়ে চাকরি করতে হবে। এই জায়গাটাকেও একটু ব্রডার জায়গা থেকে দেখতে হবে। হ্যাঁ, আপনি যদি নেগেটিভভাবে চিন্তা করতে চান, এত এত নেগেটিভ উপসর্গ আমাদের চারপাশে যে আপনার চিন্তা করার এলিমেন্টের অভাব হবে না। একটু আগে আপনি চিন্তা করলেন এসএসসি পাস করে একটা মানুষ 15,000-16,000 টাকা বেতন পায়, সেখানে আমি 15-16,000 টাকা বিবিএ কমপ্লিট করে একটা জব পাইতে গেলে আমাকে ধরনের হেসেল পোহাতে হচ্ছে, হুইচ ইজ অ্যাবসলিউটলি ট্রু। আবার কিছু মানুষ আছে একাডেমিক্যালি লেখাপড়া না করেও লাখ লাখ টাকা মাসে ইনকাম করে। তো আপনি এইভাবে এক্সাম্পল দিলে কিন্তু অনেক বেশি পিছিয়ে যাবেন। তার চেয়ে বরং আমি আপনাকে বলবো, চেষ্টাটা কখনোই গিভ আপ করা যাবে না। এটা খুব কমন একটা কথা, এটা আপনি জানেন। তারপরেও আমি বলছি, পৃথিবীর সব মানুষই ভালো মানুষ না, পৃথিবীর সব মানুষই খারাপ মানুষ না। সুতরাং আপনার চেষ্টা অব্যাহত রাখতে হবে, কারণ পৃথিবীতে অসংখ্য মেয়ে আছেন যারা নিজেদের যোগ্যতায়, নিজেদের কাজ দিয়ে নিজেকে প্রমাণ করেছেন, এবং তারা হয়তো আপনার মতো পরিস্থিতি ফেস করেছেন অথবা করেননি, অথবা একেবারেই ডিফারেন্ট একটা সিচুয়েশন ফেস করেছেন। বাট প্রত্যেকের লাইফই কোনো না কোনোভাবে স্ট্রাগল ছিল।
ডেফিনেটলি ছিল, সেটা হয়তো ডিফারেন্ট ওয়েতে ছিল, একটা ছেলের জীবনও থাকে। আপনার ফার্স্ট এবং ফরমোস্ট ডিউটি হচ্ছে রাইট নাও এটা। তারপরে আপনি আপনার পারিবারিকভাবে সিদ্ধান্ত নেন, বাবার সাথে বসে সিদ্ধান্ত নেন যে বিয়েটা আপনি কীভাবে করবেন। আর আপনার বাবা অবশ্যই বেস্ট একজন বাবার ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই কারণে সন্দেহ নাই যে আপনার বাবা সে চিন্তা করেছে যে আমি একটা মানুষকে বিয়ে করে নিয়ে আসবো এখানে, তারপরে আমার সন্তানরা যাতে কোনোভাবেই একটা প্রবলেমের মধ্যে না পড়ে, মনোজাগতিক টানাপোড়েনের মধ্যে না পড়ে, সেই জায়গাটা সে সেভ করতে চায় বলেই এত বড় স্যাক্রিফাইসটা সে করেছে। তো আমার মনে হয় সেই জায়গাটাকেও আপনাদের অনেক বেশি রেসপেক্ট করা উচিত, স্যালুট করা উচিত। আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে ওই যে ছেলেটা জেল থেকে ফিরে আসলো, জেল থেকে ফিরে এসে কি করেছিল জানেন? আমি তখন তো স্টুডিওতে পিকচার তোলা হইতো, মানে স্কুলের ছবি দিতে হলে তো স্টুডিওতে তুলতে হইতো। ও আমার এতটুকু নিয়ে পর্যন্ত ভাইরাল করে দিয়েছিল। তো আপনি পুলিশের অ্যাকশন নেননি কোনো পরবর্তীতে? হ্যাঁ, ওই যে বললাম, পুলিশের কাছে গেলে তো আমরা কোনো হেল্প পেতাম না। হ্যাঁ, আপনি এখন যদি এই ইস্যু নিয়ে, যদি প্রথম কথা হচ্ছে এটা যদি কেউ করে থাকে, আমি কেউ দিয়ে উদাহরণ দিচ্ছি, কেউ যদি এটা কারোর সাথে ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করেও থাকে, সেই ব্যক্তিগত সম্পর্কের কোনো কিছু পাবলিকলি আনলে বাংলাদেশে এটা সাইবার ক্রাইম, ভয়ঙ্কর রকমভাবে ক্রাইম, বেইল ছাড়া ক্রাইম। আমি যতদূর জানি যে এই ধরনের ক্রাইমে কোনো জামিন হয় না, আমি যতটুকু জানি। এবং এটার বিরুদ্ধে বাংলাদেশ সরকার খুব সোচ্চার। মাঝখানে আমরা দেখবো যে সাইবার ক্রাইম এটা হওয়ার আগ পর্যন্ত এগুলো খুব বেশি হতো, একটা মেয়েকে হেনস্থা করা। এখনো যে টুকটাক হয় না তা কিন্তু না, কিন্তু এগুলো হলে এগুলোর খুব মারাত্মক অ্যাকশন আছে, সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাকশন নিয়ে ফেলে। আগে কিন্তু এত ছিল না, আগে এত ছিল না, এবং এগুলো খুব ভিগোরাসলি হতো। আমরা সেলিব্রিটি থেকে শুরু করে বিভিন্ন ইয়ে দেখেছি। এখন এমন হয়েছে যে পুলিশ স্বপ্রণোদিতভাবে এই জিনিসগুলোকে দমন করার জন্য চেষ্টা করে। সো এটা যদি কেউ করে, এটা যদি ধরেন ব্যক্তিগত জীবনে তাদের মধ্যে সম্পর্ক ছিল, একটা হচ্ছে সম্পর্ক না থাকা, ইচ্ছা করে হেনস্থা করার জন্য করেছে এটা একটা। আরেকটা হচ্ছে যে সম্পর্ক ছিল, থাকা অবস্থায় কেউ একজন স্টেপ নিয়েছে এই কাজটা করার, মানে হেনস্থা করার জন্য। সে ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। সম্পর্ক থাকার অবস্থাও কেউ এটা করতে পারবে না। যদি করে তাহলে এটা বাংলাদেশ আইন অনুযায়ী এটা একটা সাইবার ক্রাইম, এবং এটার জন্য ভয়ঙ্কর রকমভাবে এটা একটা অপরাধ আছে, ভয়ঙ্কর রকমভাবে শাস্তি। সো সাইবার ক্রাইম নিয়ে যারা পড়াশোনা করেননি তারা একটু গুগলে সার্চ করে দেখেন যে বাংলাদেশের সাইবার ক্রাইম আইন কতটা শক্তিশালী। এবং এটা ভুলেও চিন্তা করবেন না, নিজের জীবনটাকে যদি শেষ করতে ইচ্ছা না হয়, শুধু নিজের জীবন না, মানে আপনারা যারা এইরকম ইন্টেনশন নিয়ে রাখেন যে কোনো একটা মেয়ের বিশেষ ছবি বা তার সাথে হয়তো ছলে বলে কৌশলে কখনো এই ধরনের কাজ করে এটা পাবলিশ করে দিয়ে আপনি আপনার নিজের জীবনটা শেষ করে দিবেন, এরকম একটা চিন্তা ভাবনা। শুধু নিজের জীবনটা শেষ হবে না, শেষ হবে আপনার বাপ মায়ের জীবন, শেষ হবে আপনার সাথে জড়িত যারা ফ্রেন্ড সার্কেল তাদের। এই কারণে বলছি, কারণ আপনার মান সম্মান গেলে কিন্তু তাদেরও মান সম্মান যাবে। সুতরাং এই ধরনের কাজ দয়া করে একেবারেই করবেন না, চিন্তাও মাথায় আনবেন না। হ্যাঁ, সো থ্যাংক ইউ সো মাচ। আপনি অনেক ভালো থাকেন, শুভকামনা থাকছে আপনার জন্য। আর নেভার গিভ আপ, ওকে? কখনো গিভ আপ করবেন না। শেষ করছি আজকের লাইভ। এবং আমি প্রথমেই বলে নিয়েছিলাম যে লাইভ মানে হচ্ছে এনি কাইন্ড অফ স্টোরি যেটার বিভিন্ন রকমের অ্যাঙ্গেল আছে, একটা চিন্তার জন্ম দিতে পারে এই ধরনের গল্প। তো সেই জায়গাটা থেকে আজকের এই গল্পটার এন্ডিং লাইন নাই, ফিনিশিং লাইন নাই, বাট চিন্তার অনেকগুলো জায়গা আছে, এটাই আমি বলবো। অনেক ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।